বউ, আমি নদীতে যাচ্ছি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলে দাও, বাজার থেকে আসার সময় নিয়ে আসবো। তোমাকে আর বলে লাভ কি হবে? এসে নিশ্চয়ই বলবে জিনিসপত্র আনার কথা ভুলে গেছো। আরে, আমি কি ইচ্ছে করে করি নাকি? আমি খুব ভালো করেই জানি তোমার কাছে যখন টাকা থাকে না তখন এভাবে এসে বাহানা দাও। তবে ঘরের জিনিসপত্র আছে, সেগুলো লাগবে না। আমার কিছু টাকার প্রয়োজন। কেন, হঠাৎ করে টাকার কি প্রয়োজন হলো? সোনিয়ার স্কুলের বেতন দিতে হবে। 2 মাসের বেতনের টাকা জমে গেছে। ঠিক আছে, চিন্তা করো না। আজকে যদি আমার নৌকায় ভালো কিছু যাত্রী যাতায়াত করাতে পারি তাহলে টাকার জোগাড়টা হয়ে যাবে। তা না হলে 2-1 দিনের মধ্যে যেভাবেই হোক আমি জোগাড় করে দেব। হ্যাঁ, যেভাবেই হোক তোমাকে জোগাড় করতেই হবে, নয়তো সোনিয়া খুবই কান্নাকাটি করবে। ওর স্কুলের স্যারেরা নাকি বলেছে পরীক্ষায় বসতে দেবে না। কোনো চিন্তা করো না, আমি থাকতে আমার মেয়ের পড়ালেখার কোনো ক্ষতি হবে না। রতন গ্রামের পাশের নদীতে নৌকা চালিয়ে মানুষদেরকে এক পাশ থেকে আরেক পাশে যাতায়াত করাতো। কতক্ষণ যাবত নৌকায় বসে আছি, কিন্তু একটা যাত্রীরও দেখা নেই। সবাই অন্যদের নৌকা দিয়ে চলাচল করছে, আমার নৌকায় কেউ উঠতেই চায় না। আরে, রতন ভাই নাকি? নৌকা এখনো খালি যে? আমি তো কয়েকবার ওই পার থেকে লোকজন নিয়ে এই পারে চলে এলাম। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি। তোমার নৌকা যা অবস্থা, কত করে বললাম তোমার এই নৌকাটা পাল্টে ফেলো। লোকজন নিশ্চয় ভয় পায় যে এই নৌকা মাঝপথে গিয়ে আবার ডুবে না যাবে। আমার এই নৌকা আমি কয়েক বছর যাবত চালাচ্ছি, কখনো কোনো দুর্ঘটনা হয়নি। তবুও লোকজন কেন যে আমার নৌকা বাদে বাকি সবার নৌকা দিয়ে যাতায়াত করছে। তা কি করে বলবো? তা কত মেয়ে, আমাকে আবার ওপারে যেতে হবে। তোমার মতো কাজ ছাড়া মানুষ তার আমি নই। এভাবে চললে কি করে হবে? ভাবছি এই নৌকা বিক্রি করে দেব, নতুন কোনো কাজ শুরু করতে হবে। যেখানে আমি আমাদের সাধারণ চাহিদাগুলোই পূরণ করতে পারছি না, তাহলে এভাবে নৌকায় মাঝি সেজে বসে থেকে আর কি লাভ? দিন শেষে রতন খালি হাতে বাড়ি ফিরে আসে। আরে, আজ তো অনেক বেলা করে ফিরলে। ঘাটে কি মানুষজনের খুব চাপ ছিল? ঘাটে প্রতিদিনই মানুষজন থাকে, কিন্তু আমার নৌকায় কোনো লোকজন চড়তেই চায় না। নৌকার বয়স হয়েছে, তাই হয়তো লোকজন নৌকায় ওঠার সাহস পায় না। কে বলছো? কোনো কামাই হয়নি? তাহলে সোনিয়ার স্কুলের বেতনের টাকা কি করে জোগাড় হবে? চিন্তা করো না, আমি ভাবছি জমিদারের কাছ থেকে কিছু টাকা হাওলাত নেব। সোনিয়ার স্কুলের বেতনের টাকাটাও দেওয়া হয়ে যাবে, আর আমার নৌকাটাও একটু মেরামত করব। লোকজন যদি নৌকায় না ওঠে তাহলে তো আর টাকা পয়সা কামাই করা যাবে না। যা ভালো মনে হয় করো। তবে আমার মনে হয় জমিদারের কাছ থেকে টাকা না নেওয়াই ভালো হবে। জমিদার যে চড়া সুদের হারে টাকা দেয় সেটা শোধ করতে করতেই জমি বিক্রি করতে হবে। এছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। আচ্ছা, এসব কথা বাদ দাও। সোনিয়া, আয়, একসাথে খাবার খেয়ে নেব। মা, আজকের খাবারগুলো খুবই মজা হয়েছে। তুমি কি বাবাকে আমার স্কুলের টাকার কথা বলেছো? হ্যাঁ মা, চিন্তা করিস না, আমাকে কয়েকটা দিন সময় দে, আমি পুরো স্কুলের টাকাটা শোধ করে দেব। বাবা, আমার কাছে আর মাত্র 4 দিন সময় আছে। এর মধ্যে স্কুলের টাকা শোধ করতে না পারলে আমি পরীক্ষা দিতে পারবো না। চুপচাপ খাবার খা আর পরীক্ষার প্রস্তুতি নিতে থাক। তোর বাবার আমি একটা ব্যবস্থা করেই ফেলবো। আমি তাহলে যাচ্ছি জমিদারের বাড়ি। না, জমিদারের বাড়ি গিয়ে কাজ নেই। আমি অন্য একটা উপায় বের করেছি। এখন আবার কি উপায় বের করেছো? এই দেখো, আমার মায়ের রেখে যাওয়া একটা গলার স্বর্ণের হার। এই হারটা বিক্রি করলে ভালো টাকা হবে। আমাদের সব সমস্যা কিছুদিনের জন্য হলেও সমাধান হয়ে যাবে। কিন্তু এটা তো তোমার মায়ের শেষ স্মৃতি, এই হারটা আমি কি করে বিক্রি করতে পারি? এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। জমিদারের কাছ থেকে ঋণ নেওয়ার থেকে এটা খুব ভালো হবে। আমাদের টাকা হলে তারপর আবার না হয় সোনার দোকানে গিয়ে হারটা কিনে নেব। রতনের ইচ্ছে না থাকা সত্ত্বেও তার স্ত্রীর হার বিক্রি করে টাকা জোগাড় করতে হয়। হার বিক্রি হয়ে গেছে, কিছু টাকা দিয়ে নৌকাটা এবার মেরামত করতেই হবে। বউ, এই টাকাগুলো সোনিয়াকে দিয়ে দিও, ওর যেন পড়ালেখার কোনো ক্ষতি না হয়। আর বাকি টাকাগুলো নিয়ে আমি আজকের মধ্যে নৌকাটা সারানোর ব্যবস্থা করব। সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। চিন্তা করবে না,
উপরওয়ালা নিশ্চয়ই একদিন আমাদের প্রতি সদয় হবেন। রতন নৌকা মেরামত করার জিনিসপত্র কিনে নিজেই সেই নৌকা ঠিক করতে থাকে। আরে রতন ভাই, এই জিনিসগুলো দিয়ে নিজে নিজের নৌকা ঠিক করছেন, একটা মিস্ত্রি রেখে দিলেই তো পারতেন। আরে ভাই, তোমার মতো কি আর আমার অত টাকা পয়সা আছে? নিজের কাজ নিজেকেই করতে হবে। যতই মেরামত করো, তোমার নৌকায় লোক উঠবে না। আমি চললাম, তুমি কাজ করো। অনেকক্ষণ পর রতনের নৌকার কাজ শেষ হয়। যাক, সারা সকাল কাজ করে নৌকাটা সারানো হয়ে গেছে। এখন বসে বসে যাত্রীদের অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর চাদরে ঢাকা এক মহিলা রতনের নৌকার কাছে এসে জিজ্ঞেস করে, আমাকে এপার থেকে নদীর ওপারে পৌঁছে দিবেন? হ্যাঁ, অবশ্যই। এক্ষুনি আমার নৌকায় উঠে বসুন, আমি আপনাকে ওপারে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। রতন নৌকা চালাতে থাকে। হঠাৎ বাতাসে সেই মহিলার গায়ে থাকা চাদরটা উড়ে নদীতে পড়ে যায়। হায় হায়, আমার চাদরটা উড়ে পড়ে গেছে, কিছু একটা করুন, চাদরটা আমার খুবই প্রয়োজন। আমি এখনই চাদরটা আপনাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। রতন তার বৈঠা দিয়ে চাদরটাকে কোনো রকমে তার কাছে নিয়ে আসে, কিন্তু এই প্রক্রিয়ায় হঠাৎ তার হাত ফসকে বৈঠাটা পানিতে পড়ে যায়। এই নিন আপনার চাদর। ধন্যবাদ, কিন্তু আপনার বইটাটা তো নদীতে তলিয়ে গেল। সেটাই তো দেখছি, এত কষ্ট করে এতদিন পর আমার নৌকাটা মেরামত করেছিলাম, এখন আবার বইটাটা নদীতে তলিয়ে গেল। হয়তো উপরওয়ালা চায় না আমার ভালো দিন আসুক। এভাবে বলছেন কেন? উপরওয়ালা সবার জন্যই ভালো চিন্তা করেন, হয়তো তিনি কঠিন সময় দিয়ে আমাদের পরীক্ষা করে দেখেন। সেসব তো না হয় ঠিক আছে, কিন্তু এখন আপনাকে নদীর ওপারে পৌঁছে দিতে হবে। আমার বইটাটা তো নেই। আপনি নৌকাতেই বসুন, আমি সাঁতরে নৌকা টেনে ওপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এতে আপনার খুবই কষ্ট হবে, আমরা বরং এখানে অপেক্ষা করি, অন্য একটা নৌকা এলে ওপারে যাওয়া যাবে। আপনি আগেই বলেছিলেন আপনাকে যেন তাড়াতাড়ি ওপরে পৌঁছে দেই, আর আমি কথা দিয়েছি আমি আমার যাত্রীকে দেওয়ার কথা অবশ্যই রাখবো। রতন নদীতে নেমে এক হাতে সাঁতার কাটতে থাকে এবং অন্য হাতে তার নৌকাকে ভাসিয়ে নিয়ে পাড়ে নিয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসলে একজন সৎ মাঝি। এত কষ্ট করে আপনি আমাকে নদীর এপারে পৌঁছে দেবেন, এটা আমি চিন্তাও করিনি। এটা তো আমার দায়িত্বই ছিল। আমি আপনার এই সততা এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে খুবই খুশি হয়েছি। আমি আপনাকে একটা পুরস্কার দিতে চাই। আমি সত্যি দেখছি তো, আপনার হাতে এত সুন্দর বইটা কি করে এলো? যেন শূন্যের মধ্য থেকে এই বইটাটা প্রকট হলো। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি পড়ি। মহিলার বেশি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য পৃথিবীতে এসেছি। আপনি আমাকে নদীর পাড়ে পৌঁছে দিয়ে আমার অনেক বড় সাহায্য করেছেন, এজন্য আমি এই বইটাটা আপনাকে উপহার হিসেবে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার এই সাহায্যের কথা সবসময় মনে রাখবো। এটা কোনো সাধারণ বইটা নয়। এই বইটা যখন আপনি চালাবেন, মুহূর্তের মধ্যে আপনার নৌকার অবস্থা দেখতে খুবই ভালো হয়ে যাবে, আর বিনা কষ্টে এই বইটা নিয়ে নৌকা চালিয়ে যাত্রীদের পারাপার করাতে পারবেন। তবে কখনো লোভ করবেন না, কারণ এই বইটার লোভী মানুষদের কোনো উপকারে আসে না, বরং তাদের অপকার করে। পরি এসব কি বলে গেল? সত্যি কি এই বইটা জাদুর বইটা? আমি এক্ষুনি চালিয়ে দেখছি। রতন বৈঠা নদীর পানিতে দিতেই তার নৌকা আগের থেকে আরো বেশি বড় এবং সুন্দর হয়ে যায়। পরি তো ঠিক কথাই বলেছে, এই নৌকা আমার আগের নৌকা থেকেও আরো বিশাল, কিন্তু আমার তো তেমন কোনো কষ্টই হচ্ছে না। এরপর থেকে রতনের নৌকায় যাত্রীরা ভিড় দিয়ে উঠতে শুরু করে। ধীরে ধীরে রতনের পরিবারের অবস্থা ভালো হতে থাকে। কয়েকদিন আগে পর্যন্ত একটা ভাঙ্গাচোরা নৌকা চালাতো রতন, আর এখন এত বড় এত সুন্দর নৌকা রতন কোথায় পেল? এভাবে চলতে থাকলে সব লোক শুধু রতনের নৌকা দিয়ে পারাপার হতে চাইবে, তখন আমার নৌকাতে কোনো মানুষই উঠতে চাইবে না। না, কিছু একটা করতেই হবে। আজ রতন আসুক, তাকেই জিজ্ঞেস করতে হবে তার এই হঠাৎ পরিবর্তনের রহস্যটা আসলে কি।
আরে কামাল, তুমি সকাল থেকে এখানে আছো? নদীর ওপারে যাওনি? কি করে যাব রতন ভাই? সব যাত্রী তো তোমার নৌকাতে করেই ওপারে যেতে পছন্দ করে। আমাদের কি আর এখন ওপারে যাওয়ার সুযোগ হয়? ছোটখাটো যাত্রী পারাপার করেই দিন পার করতে হয়। চিন্তা করো না, দেখো উপরওয়ালা সবার প্রতি সদয় হবেন। ধৈর্য ধরো। কিন্তু রতন ভাই, আমাকে একটু বলো, তুমি এত সুন্দর নৌকা কি করে পেলে? আর তোমার বইটাটা দেখতে খুবই সুন্দর। তুমি যেভাবে নৌকা চালাও, মনে হয় তোমার বইটা খুবই পাতলা, কোনো কষ্ট ছাড়াই নৌকা চালিয়ে যেতে পারো। অত কিছু তো আমি তোমাকে বলতে পারবো না, তবে হ্যাঁ, আমার বইটাটা আসলে অনেক বিশেষ একটা বইটা। ঠিক আছে, বেলা প্রায় পড়ে যাচ্ছে, আমি বাড়ি চললাম। ওই বইটাটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এক কাজ করি, আমি বরং এই বইটাটা দিয়ে একবার আমার নিজের নৌকা চালিয়েই দেখি। এই বইটাটা খুবই হালকা, একবার আমার নৌকাটা চালিয়েই দেখি তো। কামাল সেই বইটা দিয়ে নৌকা চালাতেই তার নৌকা খুব বেশি পুরনো হয়ে যায় এবং নৌকার ভিতরে পানি ঢুকতে শুরু করে। হাই হাই, এ কি হলো? আমার নৌকার এই অবস্থা কি করে হয়ে গেল? নৌকার মধ্যে পানি ঢুকছে। এই নৌকা আমি কি করে নদীতে চালাবো? এই বইটা হাতে নেওয়ার সাথে সাথে এমন হয়েছে। এই অলক্ষণীয় বইটা আমার প্রয়োজন নেই। কামাল লোভে পড়ে সেই বইটা ব্যবহার করেছিল, আর তাই পরীর কথা মতো সে লোভের শাস্তি পায়।